হ্যালো ভাইরা, সবাই কেমন আছো? কি অবস্থা তোমাদের? বলো তো। এই যে দেখতে পাচ্ছি ক্লাসে মোটামুটি উপস্থিতি আছে। ওকে। আচ্ছা, আমরা কি নামাজের জন্য 10 মিনিট ব্রেক দিব নাকি হচ্ছে এখনই ক্লাসটা শুরু করে দিব? তোমরা যেটা বলবা সেটাই। বলো, 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 তাড়াতাড়ি বলো। নামাজের কি ব্রেকের দরকার আছে এই মুহূর্তে আর? শ্রাবন্তী বলছে অনেক বৃষ্টি হচ্ছে ভাই, সব জায়গায় কম বেশি বৃষ্টি হচ্ছে। ওকে। আচ্ছা, আমি যেটা দেখতে পাচ্ছি, কেউ বলছে ব্রেক, কেউ বলছে শুরু করেন এটা সেটা। আচ্ছা, আমার গত ২-৩টা ক্লাসের এক্সপেরিয়েন্স যেটা বলছে যে এখনো মানে নামাজের কারণে অনেকে এখনো ক্লাসে জয়েন করেনি। তো আমরা একটা কাজ করি ভাই। কি করা যায়? আমি তো নিজেও বুঝতে পারছি না। ওকে। আচ্ছা, আমরা উম আমরা ঠিক ১০ মিনিট পরে শুরু করছি, কেমন? ১০ মিনিট পরে কেন শুরু করছি? এই যে গতদিন দেখলাম যে ক্লাসে আমরা শুরু করার পরে অনেকে এসেছে। ঠিক আছে? সো আমরা ঠিক নামাজের বিরতি, যারা নামাজ পড়ছে ওরা ১০ মিনিটের মধ্যে চলে আসবে। আর যারা তোমরা আছো, তোমরা তো আছোই। আমার মনে হয় ১০ মিনিটে খুব বেশি আর কিছু এদিক সেদিক হবে না। আমরা ঠিক ১০ মিনিট পরে ক্লাসটা শুরু করছি। ঠিক আছে? গতদিন ক্লাসে ১ম দিকে ছিল ১-১৫০। ১০ মিনিট পরে দেখি ৫০০ স্টুডেন্ট হয়ে গেছে। আমরা ঠিক ১০ মিনিট পরেই ক্লাসটা শুরু করছি। ঠিক আছে ভাইয়া? ওকে।
স্টার্ট করে নিই। হ্যালো ভাইরা, ছোট্ট করে একটা ব্রেক দিছিলাম। আসলে অনেকে নামাজ পড়ছিল, তো ভাবছিলাম যে সবাইকে নিয়ে একসাথে শুরু করব। এই ছাড়া কিছু না। সো 10 মিনিট সময় দিয়েছিলাম, 10 মিনিট ওভার হয়ে গেছে। সো এবার তাহলে চলো আমরা আস্তে আস্তে শুরু করি। মোহাম্মদ তামিম নামে একজন বলছে, ভাই আমি কোয়ার্টার 2 থেকে কোনো পড়ালেখা করিনি, এখন কিভাবে পড়বো? কোনো ব্যাপার না ভাই। মূল কথা হচ্ছে যে তুমি যদি মেন্টালি রেডি হও যে আমি কালকের থেকে পড়বো, আমি মনে করি যে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আর আমি সবসময় একটা কথা বলি তোমাদেরকে যে একটু অল্প অল্প করে শুরু করো। হ্যাঁ, তোমরা হচ্ছে ওই একবারে বেশি খেতে যাও, তো একবারে বেশি খেতে যেয়ে বদহজম হয়, শেষে বমি করতে হয়। ঠিক আছে, শরীর খারাপ করে, দরকার নাই এত। আমি সবসময় একটা কথা যে বলি যে তোমরা 2 ঘন্টা 1 ঘন্টা 3 ঘন্টা করে রেগুলার পড়ো, 2-3 ঘন্টা করে রেগুলার পড়লেই মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে যে পড়াশোনাটা দেখবে যে অনেকটা ট্রেনের সাথে যদি আমরা তুলনা করি, দেখবা যে ট্রেন যখন কোনো স্টেশন ছাড়ে, তখন দেখবে একবারে কিন্তু সে ফুল স্পিড নিয়ে কখনোই আ ট্রেন কিন্তু কখনো স্টেশন ছাড়ে না। সে কি করে? আস্তে, আস্তে স্পিড তার আস্তে, আস্তে বাড়ে। তো পড়াশোনাটাও ঠিক এরকম। যখন ভাই তুমি দেখবা যে আজকে ২ ঘন্টা পড়ছো, আজকে ২ ঘন্টা পড়ছো, এটা আস্তে, আস্তে দেখবা কালকে ৪ ঘন্টা। তারপর দিন তুমি আ ৫ ঘন্টা, তার ১ সপ্তাহ পরে ৬ ঘন্টা, ৭ ঘন্টা পড়তে, পড়তে দেখবে একটা সময় কি হবে? যে তুমি যেভাবে চাচ্ছ সেইভাবে তুমি তোমার মতো করে পড়াশোনা করতে পারছো। মূল কথা হচ্ছে যেটা আ পড়াটা স্টার্ট করাটা গুরুত্বপূর্ণ। ইংরেজিতে একটা কথা বলে না যে ওয়েল বিগিনিং ইজ হাফ ডান। অর্থাৎ তোমার শুরুটা যদি ভালো হয়, হ্যাঁ? তখন দেখবা যে যেকোনো কাজ যত কঠিন কাজই হোক সেটার কিন্তু অর্ধেক শেষ হয়ে যায়। এই কথাটা যে এমনি, এমনি বলা হয় তা কিন্তু না ভাই। এটার পিছনে কারণ আছে বলার। অর্থাৎ তুমি শুরু করো। আজকে ২ ঘন্টা করে পড়ো, কালকে ৩ ঘন্টা, তারপর দিন ৪ ঘন্টা। এইভাবে আস্তে, আস্তে দেখবে একটা সময় আসলে তোমার মধ্যে একটা লেভেল তৈরি হয়ে যাবে। কিন্তু বিষয়টা যদি এমন হয় যে তুমি শুরুই করছো না, আজকে এই অজুহাত, কালকে আরেক অজুহাত, এটা সেটা দিয়ে যদি শুরু করো তাহলে হবে না। হুম? সো আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না। আমরা আ মোটামুটি আস্তে, আস্তে মূল ক্লাসে প্রবেশ করি। আমার ১ম কথা তোমাদের কাছে সেটা হচ্ছে, গত সপ্তাহে আমি একটা ক্লাস নিয়েছিলাম এই প্রয়োগ অপপ্রয়োগের উপর ভিত্তি করে। সো এখন একটু সত্যি করে আগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো। গতদিন ক্লাসে আমি দেখিয়েছিলাম যে এটা কত সহজ একটা টপিক, এবং আমি বলেছিলাম যে বাসাতে অন্তত এই ১ সপ্তাহে ০.৫ ঘন্টা হলেও পড়বা। তো এখন একটু কমেন্ট বক্সে জানাও তো, এই টপিকটা তোমরা বাসায় পড়েছো কিনা? বলো। সত্যি করে বলো। মিথ্যা কথা বলার কিছু নাই। না পড়লেও সমস্যা নাই। আজকে পড়োনি আরেকদিন পড়বা। মিথ্যা বলার দরকার নাই। কেউ বলছে পড়ছি, কেউ বলছে পড়িনি, এটা সেটা। আচ্ছা, ঠিক আছে। গুড। আমি মোটামুটিভাবে উত্তর পেয়ে গেছি, কিন্তু সবচেয়ে অবাক করার বিষয়, তোমরা এখন ক্লাসে অনেক স্টুডেন্ট উপস্থিত আছো। তবে আ মেক্সিমাম স্টুডেন্টস কিন্তু এখন পর্যন্ত পড়োনি। তো দেখো ভাই, একটা সত্যি কথা বলি, দিন কিন্তু দেখতে, দেখতে চলে যায়। দেখো যে আ গত সপ্তাহে আমরা এই টপিকটা শেষ করেছি। ঠিক কিনা? গত সপ্তাহে এই টপিকটা শেষ করছি, একটা অংশ। আজকে আমরা এই টপিকের পরবর্তী অংশ নিয়ে কাজ করব। তো ১ সপ্তাহ কিন্তু এর মধ্যে চলে গেছে। তুমি চাইলে কিন্তু ১ টা ঘন্টা এর মধ্যে সময় দিতে পারতে। ঠিক আছে? তো এই ১ টা ঘন্টা সময় দিলে কি হতো? তোমার কিন্তু পুরো টপিকটা মোটামুটি একেবারে ওই টপিকের উপর একটা কমান্ড চলে আসতো। তুমি খুব সহজে, খুব অনায়াসে কিন্তু আ এই টপিকটা অন্তত আয়ত্ত করতে পারতে। তো যাই হোক, এখন কথা হচ্ছে গত সপ্তাহে পড়োনি, সমস্যা নাই। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, যেহেতু আজকে প্রয়োগ অপপ্রয়োগের এটাই হয়তো শেষ ক্লাস। সো বেটার গত সপ্তাহের ক্লাস এবং আজকের ক্লাস মিলে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই, অবশ্যই আগামী সপ্তাহে শনিবারে তোমাদের সাথে দেখা হওয়ার আগে তোমরা এই টপিকটা একটু সুন্দর করে এটা একটু শেষ করে নিও। ঠিক আছে? কারণ হচ্ছে একটাই, আ বুঝতেই পারছো, আমি তোমাদের সবসময় একটা কথা বলি যে এটা যে শুধু আমার সাবজেক্টের ক্ষেত্রে প্রযোজ্য তা না।
যেদিন যে টিচার যেটুকু পড়ায় সাথে সাথে যদি তুমি এটা শেষ করে রাখতে পারো, দিন শেষে তুমি এগিয়ে থাকবা। মিথুন বারবার একটা কথা বলছে, ভাইয়া বাংলা দ্বিতীয় পত্র শুধু প্র্যাকটিস বুক শিখর ক্লাস করলে হবে, বই টেক্সট বই করবো না, খালি প্র্যাকটিস বুক করবো। ভাই তুমি আগে ক্লাসগুলো করো, ক্লাসের সাথে রিলেট করে বাসায় বইয়ের সাথে একটু সমন্বয় করে পড়ো, তারপরে প্র্যাকটিস বুক দেখো বা অন্য কোনো বুক দেখো। আমি বলবো যে আগে ক্লাস করো, ক্লাসের সাথে ছোট ছোট করে নোট করো এবং ওই টপিকটা যেভাবে হোক একবার হলেও বইয়ের সাথে মিলায় পড়ে ফেলো। এবং এইভাবে দেখবে একটা পর্যায়ে কি হবে যে কি বলবো, একটা পর্যায়ে দেখা যাবে যে তোমার প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক কিন্তু এইভাবে শেষ হয়ে যাবে। তো এই জন্য আমি সবসময় বলি যে আগে ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো এবং সেই সাথে রিলেট করো বইয়ের সাথে, ঠিক আছে? তো চলো তাহলে আমি যে কথাটা বলছিলাম ওটা বলে শেষ করি। অর্থাৎ গত সপ্তাহ থেকে এই সপ্তাহে প্রয়োগ অপপ্রয়োগ আমরা ২ টা ক্লাসের উপর বেসিস করে আমরা মোটামুটি শেষ করতে যাচ্ছি। সো আমি ফর দ্য লাস্ট টাইম I would request you please before the next class try to have a glimpse over this topic. অর্থাৎ পরবর্তী ক্লাস শুরুর আগে এই টপিকের যেখানে যেটুকু আছে একবার হলেও চোখ বুলিয়ে নিও এবং বিগত বছরের প্রশ্ন ব্যাংক খুললে দেখতে পাবে যে এটা আসলে এক কথায় অসাধারণ, খুবই সহজ একটা টপিক। তো আজকে আমরা প্রয়োগ অপপ্রয়োগের পরবর্তী ক্লাসটা করছি এবং ক্লাস শুরুর আগে বরাবরের মতো আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে নিচ্ছি যে এখন পর্যন্ত এই ক্লাসে অনেক স্টুডেন্ট উপস্থিত আছো, তোমরা আসলে জানো না যে প্রয়োগ অপপ্রয়োগ থেকে এইচএসসি পরীক্ষায় কেমন প্রশ্ন হবে। তো তোমরা যারা এখন পর্যন্ত জানো না যে আসলে প্রয়োগ অপপ্রয়োগ থেকে কেমন প্রশ্ন হতে পারে, আমি তোমাদের উদ্দেশ্যে আরেকবার এটা দেখিয়ে নিচ্ছি। আমি জানি ক্লাসে ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা জানো, কিন্তু অনেকেই আছো তোমরা জানো না। তো আমি এটা একটু দেখিয়ে নিচ্ছি। দেখো আমি এখানে একটা স্যাম্পল প্রশ্ন হিসেবে স্যাম্পল কোশ্চেন হিসেবে গত বছর কুমিল্লা বোর্ডে আসা একটা প্রশ্ন এখানে নিয়ে এসেছি এবং দেখো প্রয়োগ অপপ্রয়োগ থেকে কি হয়। সাধারণত এটা ৬ নাম্বার প্রশ্নে আসে, বোর্ড পরীক্ষায় ৬ নম্বর প্রশ্ন এবং ৬ এর আমরা জানি প্রত্যেকটা প্রশ্ন ক এবং খ এই ২ ভাগে বিভক্ত থাকে। ক নাম্বার প্রশ্নে সাধারণত ৮টি বাক্য থাকে, অর্থাৎ ৮টা ভুল বাক্য থাকে। সেই ৮টা ভুল বাক্যকে তোমাকে শুদ্ধ করে লিখতে হয়। এখন সেই ভুলটা বিভিন্নভাবে ভুল হতে পারে। একটা বাক্যে বানানে ভুল হতে পারে। একটা বাক্যের আ সঠিকভাবে যেভাবে বাক্যটা লেখা উচিত ছিল সেভাবে লেখা না হতে পারে। মানে বিভিন্ন ধরনের ভুল হতে পারে। যেটাকে আমরা ব্যাকরণের ভাষায় বলছি অপপ্রয়োগ। ঠিক আছে? আমি গতদিন ক্লাসে বলেছিলাম একেবারে শুরুতে যে দৈনন্দিন জীবনে চলতে যেয়ে আমরা সজ্ঞানে বা অজ্ঞানে কিন্তু প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের ভুল বাক্য বলি বা ভুল বাক্য লিখি। এই যেটাকে আমরা ভুল বলি এটাকে বলে অপপ্রয়োগ। এই অপপ্রয়োগটাকে যখন আমরা শুদ্ধভাবে লিখি বা খাঁটিভাবে লিখি তখন সেটাই হয়ে যায় হচ্ছে প্রয়োগ। তো দেখো এখানে এই যে ৮ টা বাক্য আছে, ৮ টা বাক্যের মধ্যে তোমাকে ৫ টা বাক্য শুদ্ধ করে লিখতে হবে এবং লক্ষ্য করে দেখবে এই ৮ টা বাক্যের মধ্যে অবশ্যই ভুল আছে। কোনো না কোনো জায়গায় ভুল আছে। এবং আমার কাছে কেন জানি মনে হয় এই যদি কোনো স্টুডেন্ট একবার ১ ঘন্টা পড়ে সব উত্তর করে আসতে পারবে। এটা তেমন কঠিন কিছু না। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখানে ৮ টা বাক্য থাকে এবং ৮ টা বাক্য মধ্য থেকে ৫ টা বাক্য এরকম কারেকশন করে লিখতে হয়। আর খ নাম্বারে কি থাকে? একটা অনুচ্ছেদ থাকে। এই অনুচ্ছেদের মধ্যে অর্থাৎ মনে করো এখানে ৫ টা লাইন থাকবে। ৫ টা লাইনের মধ্যে দেখা গেল যে প্রত্যেকটা লাইনে আ কোনো না কোনো একটা জায়গায় ভুল আছে। এই যেমন আমি দেখতে পাচ্ছি, আমরা সকল বন্ধুরা মিলে সেখানে গিয়েছি। এই যে দেখো ভুল। এখানে লেখা আছে সকল, আবার এখানে লেখা বন্ধুরা। দরকার নেই। আমরা সকল বন্ধু মিলে সেখানে গিয়েছিলাম বা আমরা বন্ধুরা মিলে সেখানে গিয়েছিলাম। অর্থাৎ একটা বাক্যে গতদিন ক্লাসে আমি দেখিয়েছিলাম যে বাহুল্য দোষে দুষ্ট বাক্য। একটা বাক্যে তোমার এত আ মানে বহুল ব্যবহৃত শব্দ ব্যবহার করার দরকার নেই। তুমি সকল দিয়েছ। পরবর্তী নাউন বা বিশেষ্য পদকে প্লুরাল করার দরকার নেই। ঠিক আছে? ইংরেজিতে এটাকে কি যেন বলে? ইংরেজিতে এটাকে বলে রিডান্ডেন্সি। সো আমরা ইংরেজি ক্লাস করছি না, বাংলা ক্লাস করছি, বাংলায় শুনি। সেটা হচ্ছে বাহুল্য দোষে দুষ্ট বাক্য করা যাবে না। তো দেখো প্রত্যেকটা বাক্য এখানে কোনো না কোনো জায়গায় ভুল থাকে। সেই ভুলটাকে তুমি শুদ্ধ করে লিখলে একেবারে ভাই বিশ্বাস করো এখানে ৫ এর মধ্যে ১০ পাওয়া একেবারে সহজ। তো আপাতত ৫ এর মধ্যে তোমার ১০ পাওয়ার দরকার নাই। তুমি ৫ এ ৫ পাও।
ঠিক আছে? জয় একটা কথা বলছে, বোর্ড প্রশ্ন কি রিপিট হয়? ভাই 100% বোর্ড কোশ্চেন রিপিট হবে। 8টার মধ্যে এমনও হতে পারে যে 5টা 6টা বোর্ড কোশ্চেন আসতে পারে। আর যদি বোর্ড প্রশ্ন নাও আসে, ওই বোর্ডের প্রশ্ন পড়ে যে তুমি পরীক্ষার হলে যাচ্ছ, সম্পূর্ণভাবে তুমি পরীক্ষার হলে একটা ভালো সাপোর্ট পাবা বোর্ডের প্রশ্ন অ্যানালাইসিসের উপর ভিত্তি করে। বুঝতে পেরেছো? সো মূল কথা হচ্ছে এই হচ্ছে স্যাম্পল কোশ্চেন। এবং গতদিন ক্লাসে আমরা কিন্তু দেখেছি যে এই স্যাম্পল কোশ্চেনের উপর ভিত্তি করে আমরা কিন্তু গতদিন ক্লাসে বানান ঠিক করেছিলাম। তারপরে বহুল প্রচলিত যে অপপ্রয়োগগুলো করি আমরা কিন্তু সেটা ঠিক করেছি। ঠিক আছে? আজকের ক্লাসেও ঠিক একইভাবে আমি এই প্রয়োগ অপপ্রয়োগের বই পুস্তকে যেখানে যা আছে আমি আজকের ক্লাসে বাকি যেগুলো আছে সব ঠিক করে দিচ্ছি। আমি আপাতত কমেন্ট বক্স অফ করে দিচ্ছি। তোমরা অনেক কমেন্ট করেছো। এবার আপাতত একটু রেস্ট নাও। ১ ঘন্টা ক্লাসে সব পড়ায় দিব। সুন্দর করে মনোযোগ দিয়ে কথা শোনো। ওকে। প্রথম কথা হচ্ছে আমরা একটু আগে যে স্যাম্পল কোশ্চেনটা দেখছিলাম, স্যাম্পল কোশ্চেন দেখতে যেয়ে আমরা কিন্তু বুঝেছি যে ভুলগুলো কেমন থাকে। এই যেমন একটা বাক্য, এটাকে আমরা বলছি অপপ্রয়োগ বা অশুদ্ধ প্রয়োগ। এই অশুদ্ধ প্রয়োগ বা অপপ্রয়োগকে আমরা সঠিক করে লিখব। আমরা মনে রাখবো সপরিবার, সস্ত্রীক এই শব্দগুলোতে কখনো প্রথম দন্তস্বয়ের নিচে ব বা বফলা হবে না। জাস্ট অ্যাজ ইউজুয়াল দন্তস্বয় হবে। যেমন তিনি সপরিবারে ঢাকায় থাকেন। এই স বা দন্তস্বর নিচে যে বফলা এটা কখনোই হবে না। মূলত হবে হচ্ছে দন্তস্ব। অর্থাৎ তিনি সপরিবারে ঢাকায় থাকেন। আমাদের মনে রাখতে হবে দন্তস্ব অর্থ সঙ্গে বা সাথে। যেমন সপরিবার, পরিবারের সাথে। এখানে এই দন্তস্বে বফল অর্থ নিজের, স্বপক্ষ, নিজের পক্ষ, স্বগৃহ, নিজের গৃহ। তো মূল কথা হচ্ছে ভাই এত বোঝার দরকার নেই, আমরা ছোট মানুষ। আমরা মনে রাখবো সপরিবার, সস্ত্রী এই শব্দগুলোতে কখনোই দন্তস্বয় বফলা হবে না। জাস্ট কি হবে? দন্তস্ব। আমি কি বোঝাতে পারছি? থ্যাংক ইউ। মারিয়া বলছে যে দাদা একটা গান শোনান। ভাই গান শোনাবো। আগে পড়ানোর এই গান শেষ হোক, তারপরে সময় পেলে গান শোনানো যাবে। আসলে আমারও ইচ্ছা হয় তোমাদের সাথে একটু গান বাজনা হোক, একটু কবিতা আবৃত্তি হোক, তোমাদেরকে নিয়ে আমরা একদিন সাংস্কৃতিক সন্ধ্যা করব, সেটা হোক। কিন্তু দেখবে বেশিরভাগ সময় হয় কি যে ক্লাসে কন্টেন্ট এত বেশি থাকে যে এটাই শেষ হয় না। বুঝতে পারছো? আর তোমরা মনে হয় লক্ষ্য করে দেখবা যে আমি ক্লাসে চেষ্টা করি যতদূর পড়ার মধ্যে থাকার। এর বাইরের কথাবার্তা একটু কম বলি আমি। কেননা কথাবার্তা বেশি বললে হয় কি কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়। ঠিক আছে? তোমরা অনেক ভালো একটা নিয়ত করে, ভালো একটা উদ্দেশ্য নিয়ে সময় দিয়ে ক্লাসে বসে থাকো। আমি চাই আমার ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্ট যেন ক্লাস থেকে কিছু না কিছু নিয়ে যায়। ঠিক আছে? কেননা সত্যি কথা বলতে ১-১.৫ ঘন্টা সময় দিয়ে যদি ক্লাস থেকে কিছু না পাওয়া যায়, আই থিংক টাইমটা ওয়েস্ট হয়ে গেল। ঠিক আছে? টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না। পরবর্তী প্রশ্ন। ১১৮৯ সাল আমরা ইংরেজি সালের ক্ষেত্রে বলবো সবসময়। বাংলা সালের ক্ষেত্রে সবসময় আমরা সন শব্দটা ব্যবহার করব। আবার বলছি বঙ্গাব্দ এবং হিজরি ক্ষেত্রে সন ব্যবহৃত হয়, কিন্তু খ্রিস্টাব্দের ক্ষেত্রে অর্থাৎ ইংরেজি সালের ক্ষেত্রে, ইংরেজির ক্ষেত্রে কি হবে? ইংরেজি সালের ইংরেজি সালের মানে ইংরেজি যেকোনো ফিগার আসলে সেটাকে আমরা বলবো সাল। কিন্তু বাংলা সালের ক্ষেত্রে আমরা সাল বলবো না, বলবো সন। একইভাবে হিজরি সালের ক্ষেত্রে আমরা সাল বলবো না, আমরা বলবো সন। ঠিক আছে? থ্যাংক ইউ। এটা যদিও এখনকার যুগে খুব বড় ভুল না, তারপরেও এটা ঠিক করে দিলাম। সম্প্রতি, সাম্প্রতিক এবং সাম্প্রতিক কাল। খুবই সহজ কথা রে ভাই। এত পেঁচানোর কিছু নাই। সাম্প্রতিক অনেক যুবক নেশাগ্রস্ত হয়ে পড়ছে। আমরা সাম্প্রতিকের সাথে একটা কাল লাগাই দিই, এটা ভুল। সাম্প্রতিক শব্দটা নিজেই তো হচ্ছে একটা কাল বা একটা সময়। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। সাম্প্রতিক এইটা কি একটা সময় বা কাল বুঝায় না? আমি বললাম যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটছে। তাহলে এই যে সাম্প্রতিক, সাম্প্রতিক মানেই তো একটা সময়।
তাহলে আমার কথা হচ্ছে সাম্প্রতিক নিজেই শব্দটার মধ্যে যদি সময় বা কাল থাকে, তাইলে ভাই তুমি জোরাজুরি গুতাগুতি করে এর মধ্যে আবার কিসের জন্য একটা কাল ঢুকাতে যাবে? কোনো দরকার নেই। জাস্ট সাম্প্রতিক শব্দটা দিলেই হবে। ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে কথা আসতে পারে সম্প্রতি জিনিসটা কি? সম্প্রতি বা সাম্প্রতিক একই কথা। এই কথাটা মাথায় রাখবে। ঠিক আছে? এই কথাটা আমাদের একটু মাথায় রাখতে হবে। অর্থাৎ সম্প্রতি যা, সাম্প্রতিক তাই, কিন্তু সাম্প্রতিক কাল এই শব্দটা ভুল। মনে থাকবে বোর্ডের কোশ্চেন প্র্যাকটিস করতে যেয়ে দেখবা এই ধরনের বিষয়গুলো আছে। এই জিনিসটা ঠিক করে দিচ্ছি। স্বাক্ষর এবং স্বাক্ষর। বেশিরভাগ মানুষ এই জায়গাটায় ভুল করে। স্বাক্ষর শব্দের অর্থ হচ্ছে অক্ষর জ্ঞান সম্পন্ন। আবার বলছি, তার স্বাক্ষর জ্ঞান নেই। এই স্বাক্ষর মানে হচ্ছে, আমি যদি ইংরেজিতে বলি লিটারেট পারসন। লিটারেট পারসন বলতে কি বোঝায়? যে মোটামুটি ভাবে অক্ষর জ্ঞান যার মধ্যে রয়েছে। মনে থাকবে যে অ আ ক খ লিখতে পারে, তাকে আমরা বলবো অক্ষর জ্ঞান সম্পন্ন মানুষ। যেমন এখন তো দেশে আর যাই হোক কি বলবো, পড়াশোনায় তো কোয়ালিটি ফল করেছে, কিন্তু দেখবা এখন মোটামুটি ঘরে ঘরে এসএসসি পাস ক্যান্ডিডেট। তোমরা হয়তো শুনেছ দাদা দাদি নানা নানির কাছে যে এখান থেকে 50 বছর আগে কেউ যদি ম্যাট্রিক পাস করতো, তখন তো আর এসএসসি বলতো না, বলতো হচ্ছে মেট্রিক। যারা মেট্রিক পাস করতো মানুষ তাদেরকে দেখতে আসতো, বাবা রে তুই মানুষ না ফেরেশতা দেখি, ম্যাট্রিক পাস করতে পারছিস বেটা। সো কি বুঝাতে চাচ্ছি আমি? আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যার মধ্যে অক্ষর জ্ঞান আছে, অ আ ক খ বা এই ধরনের জ্ঞান রয়েছে, অক্ষর জ্ঞান সম্পন্ন মানুষকে আমরা বলবো স্বাক্ষর। কিন্তু মনে করো যে তুমি ওই যে মানুষ বলে না, এই এখানে একটা সিগনেচার দেন তো, এই যেমন আমার সিগনেচার, এই আমার সিগনেচার শেষ। এটাকে কি বলে? এটা হচ্ছে সিগনেচার। এই সিগনেচার মানে হচ্ছে বাংলায় আমরা এটাকে বলবো স্বাক্ষর। এবং এই স্বাক্ষর বানানে কিন্তু দন্তস্বর নিচে ব হবে, অর্থাৎ দন্ত শয় বফলা আকার ক্ষীয় র, দ্যাট ইজ স্বাক্ষর। আর এই স্বাক্ষর মানে হচ্ছে অক্ষর জ্ঞান সম্পন্ন ব্যক্তি। এবার কি বিষয়টা বোঝা গেছে? স্বাক্ষর এবং মানে উচ্চারণ কিন্তু একই, উচ্চারণ একই, স্বাক্ষর কিন্তু বানানে পার্থক্য রয়েছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। সাক্ষী এবং সাক্ষ্য এখানে বলার কিছু নাই। যে ব্যক্তি জবানবন্দি দেয় সেই ব্যক্তিকে সাক্ষী বলে, আর যিনি সাক্ষী দেয় তাকেই, ওই সাক্ষী যেটা দেয় সেটাকে সাক্ষ্য বলে। যেমন আমি বললাম যে আমি সাক্ষী দিব না, এটা ভুল হবে, হচ্ছে আমি সাক্ষ্য দিব না। ক্লিয়ার? ওকে। সত্য, সত্য এবং সত্তা খুবই ঝামেলার একটা জায়গা। সুন্দর করে মনোযোগ দিয়ে এই জায়গাটা একটু চলো আমরা সবাই মিলে ঠিক করি। আর তার থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এখান থেকে একাধিকবার বানান এসেছে। সত্য, সত্তা, অন্তঃসত্ত্বা, এই সকল বানানগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় একাধিকবার এসেছে। খুব মনোযোগ দিয়ে দেখো, আমি একবারে বুঝাই দিচ্ছি। আমি এ দোকানের সত্ত্ব বিক্রি করে দিয়েছি, তার মানে কি এই দোকানের আমার একটা মালিকানা ছিল, সেই মালিকানাটা আমি বিক্রি করে দিয়েছি। ঠিক আছে? এবার বললাম তোমার সত্ত্ব আমার অন্তরে। এই সত্ত্ব মানে হচ্ছে অস্তিত্ব। ওই যে মানুষ চাপাবাজি করে কত কথাই বলে, তোমার স্থান আমার হৃদয়ের মধ্যে। হ্যাঁ, পুরো মিথ্যা কথা কিন্তু, হ্যাঁ, কিন্তু তারপরে আপাতত শুনতে ভালো লাগে তাই আমরা শুনি। তো এই যে সত্ত্ব, এই সত্ত্ব মানে অস্তিত্ব, বিদ্যমান, প্রাণ, আত্মা। আর এই সত্ত্ব মানে হচ্ছে মালিকানা। মনে থাকবে, বানানের দিকে খেয়াল করো, খুবই কঠিন কিন্তু বানানটা, মানে বানানটা সহজ কিন্তু আমরা ভুল করি।
সত্য বানানে বেশিরভাগ মানুষ ভুল করে কোথায়? তয় তয় বফলা দেয়। ঠিক করে দিচ্ছি কিন্তু তয় তয় বফলা হবে না, হবে হচ্ছে তয় বফলা। মনে থাকবে ভাইয়েরা? ওকে। আর এই সত্য তো বোঝাই যাচ্ছে দন্তস্ব তয় তয় বফলা, এই সত্য হচ্ছে অবশ্যই এই তয় তয়ের নিচে বফলা হবে যখন এই সত্য দ্বারা অস্তিত্ব বুঝাবে। তার মানে কি হলো? তয় তয়ের নিচে বফলা হলে সেটা হবে অস্তিত্ব, আর তয়ের নিচে বফলা হলে সেটা হবে মালিকানা। সহজ কথা। আরেকটা আছে কি? আমসত্ত্ব। সরি, এটা আমার ভুল হয়েছে। আমসত্ত্ব না, আমসত্ত্ব আলাদা জিনিস। আমসত্ত্বে তো অবশ্যই দন্তস্ব তয় তয় বফলা হবে। ঠিক আছে? এবার তাহলে সত্তা কি? সত্তা শব্দের অর্থ হচ্ছে ঠিক এটাই। আমার জীবনে তোমার সত্তা অপরিহার্য। তাহলে এই বানানগুলো আমরা একটু লক্ষ্য করব এবং সত্য, সত্তা, অন্তঃসত্ত্বা এই বানানগুলোর যেখানে যে কনফিউশন রয়েছে আমরা বইটা আরেকবার দেখব। বই দেখলেই মোটামুটি জিনিসগুলো একেবারেই ঠিক হয়ে যাবে। ওকে। এবার গতদিন ক্লাসে কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে প্রয়োগ অপপ্রয়োগ থেকে যত প্রশ্ন আসে এই প্রশ্নগুলোর বড় একটা অংশ প্রশ্নে আসে হচ্ছে বানান থেকে। কোথা থেকে আসে? বানান থেকে বড় একটা প্রশ্ন আসে। তাহলে এই বানান আমরা গতদিন ক্লাসে বেশ কিছু বানান ঠিক করেছিলাম। বানান গতদিন ক্লাসে বেশ কিছু ঠিক হয়েছে। আজকের ক্লাসেও আমরা বেশ কিছু বানান একটু ঠিক করব। এখন এই বানান কোথা থেকে এসেছে, কি এসেছে আমাদের এটা জানার দরকার নাই। আমরা অন্তত বানানগুলো একটু কি করে ঠিক করা যায় সেটা নিয়ে একটু চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে যেটা, না এটা লাগবে না আপনাদের, এটাও লাগবে না। এখান থেকে দু একটা জিনিস আমরা একটু পড়ব। সেটা হচ্ছে সব সময় মনে রাখবেন রি, রি থেকে জন্ম হয়েছে রিকার। আবার বলছি রি, রিকার। আবার মনে করেন বললাম রেফ, রেফ কেমন ঠিক এরকম। আমরা সহজে মনে রাখবো রি, রিকার, রি, রিকার এবং রেফ। এরপরে সব সময় মূর্ধন্য অথবা মূর্ধন্য স হবে। এটা একটা শর্টকাট জিনিস, খাতায় লিখে রাখেন। আজকের ক্লাসে বেশ কিছু শর্টকাট জিনিস শিখাই দিব, একটু পারলে খাতায় লিখে রাখেন। এইচএসসি পরীক্ষায় কাজে না লাগুক, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কাজে লাগবে। ওই তৎসম শব্দে এগুলো হয়, এইসব নাটক আপনার মনে রাখার দরকার নেই, কারণ এগুলো এইচএসসি পরীক্ষায় কোনো কাজে লাগবে না। আপনি শুধু এটা মনে রাখেন রি, রিকার, রেপ এরপরে সাধারণত মূর্ধন্য বা মূর্ধন্য স বসে। লক্ষ্য করে দেখেন তো রি, মূর্ধন্য মূর্ধন্য স বসেছে কিনা। সহজ করে খেয়াল করে দেখেন, রিকার এরপরে বসেছে মূর্ধন্য। অগ্রহায়ণ মূর্ধন্য, গ্রামীণ মূর্ধন্য। অপরাহ্ন বানানটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অনেকবার এসেছে। আপনাদের এই মুহূর্তে ক্লাস নিচ্ছি, আপনারা শুনে অবাক হয়ে যাবেন। গতকাল জিএসটির পরীক্ষা হয়েছে না, গত 2-3 দিন আগে জিএসটি বি ইউনিট, জিএসটি বি ইউনিটে এই প্রশ্নটা এবার আসছে, এই অপরাহ্ন বানানটা। আপনার ওই নিয়ম পড়ার দরকার না, আপনি এখনই অপরাহ্ন বানানটা ঠিক করে রাখেন। জিএসটি তো জানেন আপনারা, ওই যে গুচ্ছ যে পরীক্ষা, গুচ্ছ বি ইউনিটের পরীক্ষায় এই বানানটা এবার পরীক্ষা আসছে। তো আপনাদের ক্লাসে আমি বারবার বলি, কিন্তু আপনাদের বোঝাতে পারি না একটা কথা, যে এইচএসসি লেভেলে আপনি যা যা পড়ছেন প্রত্যেকটা সাবজেক্ট এখান থেকে আপনার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে। এই যেমন ভাই তুমি পড়ছো প্রয়োগ অপপ্রয়োগ, দেখবে এখান থেকেই, এবং বানান মিলায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাবা 3টা-4টা না হোক 2-3টা প্রশ্ন থাকবে, 100% গ্যারান্টি। যদি না থাকে আমার কাছে বুঝে নিও। আরে জিএসটি তে বাংলায় প্রশ্ন আসে 35টা,
35টা প্রশ্ন থেকে 15টা প্রশ্ন থাকবে তোমার এই ইন্টারমিডিয়েট লেভেল থেকে, আর 10-15টা থাকবে 9-10 ব্যাকরণ বই থেকে, শেষ। আর 4-5টা কোথা থেকে আসবে কেউ জানে না। 35-এর মধ্যে আমি 25-30 পেলেই তো হচ্ছে। আমার যে 35-এ 35 পেতে হবে এমন কোনো কথা আছে নাকি? আর আমি যেটা বুঝি, যে স্টুডেন্ট 35-এ 25 পেতে পারে, সে 30 থেকে 35-এ নিয়েও যেতে পারে। আগে তুমি 35-এর মধ্যে 25 এনশিওর করো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলায় 15 মার্কের পরীক্ষা হয়। আগে তুমি 15-র মধ্যে 7 থেকে 8 পাও, তারপরে তুমি 15 পাওয়ার চিন্তা করো। তোমাদের সমস্যাটা কোথায় বলবো? কিছু মনে করো না। তোমাদের সমস্যা হচ্ছে তোমরা একবারে 15 পেতে চাও। সমস্যাটা হচ্ছে ভাই তখনই হয়। ওই যে ক্লাসের শুরুতে বলছিলাম, স্টার্ট করো, আস্তে আস্তে হবে। এটা আমি তো ভাই কি বলবো, দীর্ঘদিন তোমাদের সাথে এই পড়াতে পড়াতে অভিজ্ঞতা হয়ে গেছে তো না, এই জন্য এই কথাটা বললাম। আগে ছোট ছোট চেষ্টা করো, তারপরে বড় কিছু হবে। ঠিক আছে? এই যে ব্রাহ্মণ বানানটা দেখতে পাচ্ছি এখানে, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্টে এই বানানটা 2-3 বার আসছে। বিশেষ নয় প্রশ্ন ব্যাংক খুলে দেখো। তাহলে তুমি যখন ভাই এই অপ্রয়োগ অপপ্রয়োগ পড়ছে, এটা কি বানানের সাথে সম্পর্কিত না? তুমি বানানটা সুন্দর করে দেখে রাখো। সো এই অপরাহ্ন বানানটা দেখলাম, সেই জন্য গতকালকের প্রশ্নের কথাটা মনে পড়লো, আমি ঠিক করে দিলাম। এত কিছু লেখার দরকার নেই, খাতায় শর্টকাটে লিখে রাখেন। এসব নিয়ম টিয়ম বাদ, এসব নিয়ম কিছু মনে থাকবে না। লেখেন ইংরেজি শব্দের বানানে, ইংরেজি শব্দের বানানে কখনোই মূর্ধন্য বা মূর্ধন্য ষ হবে না। এটা লিখে রাখেন খাতা, এখান থেকে অনেকবার প্রশ্ন আসছে। আমরা দৈনন্দিন জীবনে চলার পথে অহরহ ইংরেজি শব্দ প্রয়োগ করি বা বলি, বলি কিনা? 100% বলি। এই ইংরেজি শব্দের বানানে কখনোই আপনি মনের ভুলেও মূর্ধন্য ব্যবহার করবেন না, মনের ভুলেও মূর্ধন্য ষ ব্যবহার করবেন না। আপনি যা পারেন করেন, কিন্তু মূর্ধন্য আর মূর্ধন্য ষ ব্যবহার করবেন না। হয় আপনি দন্তন্য ব্যবহার করেন, না হলে তালব্য ষ বা দন্ত স ব্যবহার করেন। যেমন রাস্তাঘাটে চলতে যেয়ে দেখবেন অমুক স্টেশন তমুক স্টেশন, স্টেশন বানানটা ভুল। স্টেশন বানানে কখনোই মূর্ধন্য ষ হবে না, হবে দন্ত স। স্ট্রিট, ফটোস্ট্যাট, কোনো বানানে কোনো কালেই মূর্ধন্য ষ হবে না, সবসময় হবে দন্ত স বা তালব্য স, যা হয় হোক। ক্লিয়ার? ইংরেজি শব্দের বানানে কখনোই মূর্ধন্য হবে না। বাঙালি রাস্তাঘাটে চলতে যে সবচেয়ে ইদানিং যে বানানটা ভুল দেখছি, সেটা হচ্ছে হর্ন। হর্ন বানান কি ইংরেজি শব্দ না? এটা একটা HORN। এমনি বাঙালি হর্নরে উচ্চারণ করে হরেন। হ্যাঁ, এটা তোমরা খেয়াল করছো কিনা যায় না, আমি রাস্তাঘাটে চলতে যে এসব খেয়াল করি, এই হরেন দাও না কে বেটা। হরেন বলে তো কোনো শব্দ নাই ভাই, শব্দটা হচ্ছে হর্ন। এবার ভালো কথা, উচ্চারণ করছে হর্ন অনেক কষ্ট করে, এবার সে বানান লিখছে এটা। হর্ন বানান এটা হবে না রে ভাই, হর্ন বানান হবে হচ্ছে এটা, হ দন্তন্য রেফ। কেন? ইংরেজি শব্দ, হ দন্তন্য রেফ, শেষ। ক্লিয়ার? ক্লিয়ার? সো ইংরেজি শব্দের বানানে কি হবে না? কখনোই মূর্ধন্য মূর্ধন্য ষ হবে না। যেগুলো লিখে দিচ্ছি নিয়মগুলো লিখে রাখো। তৎসম স্ত্রীবাচক শব্দে দীর্ঘই হবে না ভাই। ওই তৎসম শব্দ নাটক আমার জানার দরকার নেই, আমি ছোট মানুষ, গরিব মানুষ, এত আমার সময় নাই, আমার এত বোঝার দরকার নাই। আমি মনে রাখবো প্রণয়নী বানান এটা, বিদুষী বানান এটা, মহিষী বানান জীবনে আসবে কিনা যায় না, সরস্বতী বানানটা পরীক্ষার জন্য ভয়াবহ গুরুত্বপূর্ণ, অসম্ভব গুরুত্বপূর্ণ। বিগত 5 বছর বোর্ডের প্রশ্ন খুলে দেখো, সরস্বতী বানানটা অন্তত 20 থেকে 30 বার আসছে। তাহলে আমার কথা হচ্ছে এই বানানগুলো আমার জন্য গুরুত্বপূর্ণ, এইটা তৎসম কি স্ত্রীবাচক কি পুরুষবাচক আমার এত জানার দরকার নেই।
আমি জানবো পরে, আগে আমি পরীক্ষায় গোল্ডেন প্লাস পাই, আগে আমি এ প্লাস এনশিওর করি, তারপরে ওই জ্ঞানী হওয়া যাবে। তুমি যদি এখন সব জানতা শমশের হতে চাও, বিশ্বাস করো, আর যাই হোক, পরীক্ষায় ভালো করতে পারবা না। সোজা কথা ভাই, শুনতে খারাপ লাগলো, এটাই সত্যি কথা। পরীক্ষায় ভালো করার চেষ্টা করতে হবে এখন আমাদের। ওরে বাবা, এই কোনো কাজে লাগবে না, সব ফালতু বাদ। এত কিছু মনে রাখার দরকার নেই। আজকের পরে মনে রাখবেন, যে কোনো শব্দের শেষে যদি আলী থাকে, মিতালি, স্বর্ণালী, রূপালী, সোনালী, খেয়ালি, যত আলী আছে সবগুলো আলীর শেষে রস্বইকার দিয়ে আসবেন, যা হয় হবে। ওই আলী শব্দটা কিভাবে হয়েছে বই পুস্তকে লেখা আছে সব বাদ। ভাইয়া বলে দিছে, মনে রাখবা, মিতালি, স্বর্ণালী, সোনালী, রূপালী, খেয়ালি, গীতালি, মানে যেখানে যে আছে সব রস্বইকার। আমি কি বোঝাতে পারছি? বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এখান থেকে একটা প্রশ্ন অনেকবার এসেছে, ও একটু পরে মনে আসবে, সেটা দেখাই দেবো, এখন থাক। এই যে এই জায়গাটা আমি দেখাতে চাচ্ছিলাম। অঞ্জলি, লহমর, অঞ্জলি, গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি, কনকাঞ্জলি, যত অঞ্জলি আছে আজকের পরে মনে রাখবেন সকল অঞ্জলি বানানের রস্বইকার। 21শে ফেব্রুয়ারি বেটা যাচ্ছে কোথায়? ফুলের মালা নিয়ে যাচ্ছে 21শে ফেব্রুয়ারি শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে। এখন আপনি শ্রদ্ধাঞ্জলি দিতে যাচ্ছেন, খুবই ভালো কথা ভাই, এটা খারাপ কিছু না, কিন্তু শ্রদ্ধাঞ্জলি বানানটা যদি আপনি ভুল করেন, তাহলে আমার মনে হয় যাদের উদ্দেশ্যে আপনি শ্রদ্ধাঞ্জলি দিতে যাচ্ছেন তারাই পরকালে যেও কষ্ট পাবে, যে বেটা আমার উদ্দেশ্যে শ্রদ্ধা দিতে আসতেছস, বানানটা ঠিক করে নিয়ে। আমি অন্তত আমার এই জীবন অন্তত 15 থেকে 20 জন মানুষকে বানানটা ঠিক করে দিয়েছি 21শে ফেব্রুয়ারিতে। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকতাম, তো আমাদের হলের সামনেই তো কি শহীদ মিনার, রাত 12টা থেকে শুরু করে পরের দিন সন্ধ্যা পর্যন্ত কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ফুল নিয়ে যাচ্ছে শহীদ মিনারে। মানে রাস্তায় ভাই তুমি 1 ঘন্টা দাঁড়ালেই দেখবা অন্তত 10টা বানান আসবে তোমার সামনে এই ভূত। এবং সবচেয়ে অবাক করার বিষয় কি জানো, তুমি যদি কাউকে এটা ঠিক করতে যাও, সে মানে খুব অখুশি। বাঙালি তো, বাঙালি আসলে ভুল সহজে মেনে নিতে পারে না, কষ্ট হয়। হ্যাঁ, তুই আমার ভুল ধরতে আসছিস বেটা, ছোট্ট মানুষ। আর আমি তো এমনি দেখতে একটু ছোটখাটো মানুষ, আগে আরো বেশি ছিলাম। সো কত মানুষ বলে, আমার ঠিক করতে আসিস, তুই ঠিক যা, এরকম। তো যাই হোক, এসব কথা বলছি না, মূল কথা হচ্ছে এই বানানটা ঠিক করবো। আচ্ছা, আমি বিশ্ববিদ্যালয়ে একটা ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন তোমার কাছে এখন জিজ্ঞেস করবো, দেখি পারো কিনা। প্রশ্ন হচ্ছে, কমেন্ট বক্সটা অন করে দিচ্ছি। প্রশ্ন হচ্ছে, এটা একটা ইউনিভার্সিটি প্রশ্ন, অনেকবার আসছে। অঞ্জলি বানানে বা গীতাঞ্জলি বানানে যুক্ত বর্ণের মধ্যে কি কি আছে? আবার বলছি, অঞ্জলি, গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি বানানে যুক্ত বর্ণের মধ্যে কি কি আছে? কাইন্ডলি একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, দ্রুত সবাই। সেজুতে অ্যান্সার করেছো, থ্যাংক ইউ ভাইয়া। ছোয়া অ্যান্সার করেছো, অ্যান্সারটা ক্লিয়ারলি করো। আমি এই প্রশ্নটা আরেকবার করছি, এই বানানগুলোর মাঝে যে যুক্ত বর্ণটা রয়েছে এটার মধ্যে কি কি আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এসেছে প্রশ্নটা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছে, অন্যান্য ওই যে জিএসটি মার্কা ভার্সিটি যেগুলো আছে এগুলো তো অনেকবার আসছে।
কি অবস্থা, ক্লাসে উত্তর আসছে বাট প্রায় অর্ধেক স্টুডেন্টের উত্তর ভুল। চিন্তা করতে পারো। থ্যাংক ইউ, আমি উত্তর পেয়ে গিয়েছি। তবে আমি ভেবেছিলাম তোমাদের সবার হবে, বাট আমি দেখতে পেলাম অনেকেরই এটা হয়নি। উত্তর হচ্ছে ইয় প্লাস বর্গীয় জ। এটা মাথায় রাখবেন। অনেকের হয়েছে বাট অনেকেরই হয়নি। হবে না কেন এটা জানতে হবে ভাই, এবং খাতায় নোট করে রাখো। যুক্ত বর্ণ থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। খাতায় এক কোণে একটু লিখে রাখেন। আমি ক্লাসের শুরুতে বলছিলাম, প্রথম থেকে বলছি, তোমরা যারা আমাকে কোয়ার্টার আগের থেকে 1 থেকে পাইছো দেখছো, আমি সবসময় বলি যে ক্লাসে সবসময় একটা খাতা রাখবা সামনে, কখন কোন কথা বলি তার তো ঠিক নাই। এই যেমন মাত্র বললাম, এই বানানে এসে আমার মনে পড়লো এই বানানটা থেকে প্রশ্ন আসছে, তখন দেখাই দিলাম। তুমি ভেবো না যে এই ক্লাস নেওয়ার আগে 2 দিন ধরে স্টাডি করে তারপর তোমাদের সামনে ক্লাস নিতে আসি। 2 মিনিটও স্টাডি করার সময় আমাদের হয় না, আর মাথায় সব সাজানো থাকে। গত 10-20 বছর বাংলাদেশে কোন ভার্সিটিতে কোন সাবজেক্টে কি প্রশ্ন আসছে, এটা মোটামুটি ভাবে আমার এই ব্রেনে সব সাজানো। হয়তো 100% না হোক, 60%, 70%। বুঝতে পারছো? সেই জন্যই বলি যে এটা পরীক্ষা আসছে, এটা ভার্সিটি পরীক্ষার জন্য, অ্যাডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ। সে মাথায় রাখতে হবে। যেটা বলবো একটু মাথায় রাখবা, খাতায় লিখে রাখবা। ওকে, আশিস বানানটা যদি এটা হয়, তাহলে আমার কথা হচ্ছে দেবাশিস, স্নেহাশিস, শুভাশিস। আমি অনেক মানুষের নাম দেখেছি দেবাশিস, তাদের বানানটা আমি ঠিক করে দিছি যে বাপ বানান এটা হবে। বেশিরভাগ মানুষ এই ভুল বানানটা লিখে অভ্যস্ত। মনে থাকবে? তো আজকে আমি ঠিক করে দিলাম, তোমরাও ঠিক করে নিচ্ছ, এটা যেন মাথায় থাকে। আশিস, থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন, এত কিছু মনে রাখার দরকার নাই, শুধু খাতায় একটা জিনিসই লিখে রাখেন, যেখানেই জিবি সেখানে দুটোই দীর্ঘিকার। বেশি প্যাঁচ লাগায়েন না, প্যাঁচ লাগাতে গেলে বিপদে পড়ে যাবেন। যেখানেই জিবি সেখানেই দুটোই দীর্ঘিকার। আইনজীবী, পেশাজীবী, বুদ্ধিজীবী, ক্ষীণজীবী, পরজীবী, কৃষিজীবী, মৎস্যজীবী, যত জীবী যেখানে আছে সকল জীবীর সাথে দীর্ঘিকার। ওকে, থ্যাংক ইউ। মুজাহিদ অবশ্যই পারবেন। আজকের পরে মনে রাখবেন, সুন্দর করে খাতায় লিখে রাখেন, রেফের পরে পরবর্তী বর্ণে দ্বিত্ব হয় না। দ্বিত্ব মানে কি? দ্বিত্ব মানে হচ্ছে দুইবার ব্যবহার। এই কমেন্ট বক্সটা একটু অফ করে রাখি, আপনাদের জন্য কমেন্ট বক্সটা অন করে রাখতে পারি না, এত ধরনের কথাবার্তা রে বাবা। একা মানুষ আমি, এত কথা সহ্য করে পারা কঠিন। থ্যাংক ইউ আবির। আবির বলছে যে স্যার আপনার ক্লাস নাকি অনেক ভালো লাগে। আরে কি সৌভাগ্য আমার, বাংলা ক্লাস মানুষ করেই না, আর আপনার ভালো লাগছে, এ তো আমার প্লেজার একটা। থ্যাংক ইউ ভাই। আমি খুব একটা ভালো পড়াইও না, কোনো মতে কাজ চলে আর কি। ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন, একবার বুঝবেন আজীবন কাজ করবে। রেফ, এই রেফ তো আমরা সবাই মোটামুটি চিনি। রেফের পর পরবর্তী যে ব্যঞ্জন বর্ণটা হবে, এইটা কখনো দ্বিত্ব মানে দুইবার ব্যবহার হবে না। যেমন আপনি লক্ষ্য করে দেখেন অর্জন, তাহলে এই যে একটা রেফ এখানে আছে, তাহলে এর পরে বর্গীয় জ আছে একটা, আপনি কেন দুইটা বর্গীয় জ দিতে যাবেন? অর্থাৎ রেফের পরবর্তীতে সব সময়
যে কোনো ব্যঞ্জন বর্ণ একটি হবে, দুইটা হবে না। ছেলের নাম কার্তিক, কি সুন্দর নাম, একেবারে নায়ক কার্তিক, অথচ বানান এইটাই সে লেখে। 100% ভুল। বাংলায় একটা নাম আছে কার্তিক মাস। আপনার তো সব ডিজিটাল ছেলে মেয়ে, বাংলায় 12 মাসের নাম, এটা আপনার একটা হোমওয়ার্ক দিলাম, দেখি লেখেন কিনা। এই হোমওয়ার্ক লিখে রাখো, এই হোমওয়ার্কটা সবাই করে তোমাদের যে ফেসবুক গ্রুপ শিখো শিখবো জিতবো, তারপরে এইচএসসি 26 একাডেমিক প্রোগ্রামে এই হোমওয়ার্কটা করে আমাকে গ্রুপে মেনশন করে আমাকে জানাবা। বই দেখে, গুগল দেখে, চ্যাট জিপিটি দেখে উত্তর করার দরকার নেই ভাই। তুমি যা পারো, তোমার হোমওয়ার্ক হচ্ছে বাংলা 12 মাসের নাম, বাংলা 12 মাসের নাম লিখে আমাকে একটু গ্রুপে মেনশন করবা, যে ভাই লিখতে বলছিলেন, কষ্ট করে লিখছে, এবার একটু দেখেন। ঠিক আছে, দেখবো আমি যে তুমি আসলে বাংলা 12 মাসের নাম বলতে পারো কিনা। ঠিক আছে, কারণ আমি জানি বেশিরভাগ ছেলেমেয়েরা এখন এটা পারে না, আর পারলেও বাংলা বানান ভুল হয়ে যায়। ভুল হোক, 12 মাসের মধ্যে 4টা মাস ভুল হবে আমি জানি, 2টা মাস ভুল হতে পারে, হোক, তুমি লেখো, তারপরে ঠিক করা যাবে। ঠিক আছে, এটা কিন্তু হোমওয়ার্ক থাকলো, মাথার মধ্যে ঢুকায় রাখো, নেক্সটে আমাকে দেখাবা কিন্তু এটা। মানে গ্রুপে পোস্ট করলে আমি দেখতে পাবো, আমি ঠিক করে দিব যে বানানগুলো ভুল হবে। ঠিক আছে, সো কার্তিক বানানে কি হলো, কার্তিক মাস, এই যে একটা রেফ, তাহলে রেফের পরে কি ছিল, এই তয় তয়ের মধ্যে কি রয়েছে, এই একটা ত, এই আর একটা ত, ঠিক কিনা? কিন্তু কথা কি ছিল, রেফের পরে ব্যঞ্জন বর্ণ 2 বার হবে না, তাহলে কয়বার হবে, 1 বার হবে, তাহলে আমি সেই 1 বার লিখে দিলাম কার্তিক। ক্লিয়ার? তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো ভাইয়েরা? থ্যাংক ইউ। সো এটা একটা হোমওয়ার্ক থাকলো, কিন্তু আমি দেখবো কে কে হোমওয়ার্ক করো। এটা লাগবে না, জীবনও আসবে না। এখান থেকে এইচএসসি পরীক্ষা অনেকবার প্রশ্ন আসছে, অ্যাডমিশনের জীবনও আসেনি, আসবেও না। এইচএসসি পরীক্ষায় মনে রাখবেন, প্রাণী বানান, প্রাণী বানান দীর্ঘিকার, কিন্তু প্রাণীবিদ্যা বানানে হ্রস্বইকার, মনে রাখবেন। মন্ত্রী বানান দীর্ঘিকার, কিন্তু মন্ত্রী পরিষদ হ্রস্বইকার। কি খুব মজার না? এবং তোমরা যারা একটু বোর্ড প্রশ্ন দেখছো, দেখবা খেয়াল করে যে এই যে প্রাণীবিদ্যা, মন্ত্রী পরিষদ, প্রাণীকুল, এ ধরনের শব্দ অনেকবার আসছে। তো তোমাদের সময় আসতে পারে, অসম্ভব কিছু না। ঠিক আছে, একটু খেয়াল করে দেখে যেও। এটা তো মাত্র দেখা দিলাম, আমার মনে হয় এখানে দেখানোর কিছু নাই। এই যে এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, বিসিএস পরীক্ষা এখান থেকে একাধিকবার প্রশ্ন আসছে। উৎকর্ষতা বলে কোনো শব্দ নাই, মনে রাখবেন উৎকর্ষ, বা আপনি লিখতে পারেন উৎকৃষ্টতা। মাধুর্যতা বলে কোনো শব্দ নেই, শব্দটা হচ্ছে মাধুর্য বা মধুরতা। আমার কথা কি মনে থাকবে? আলস্য শব্দটা গুরুত্বপূর্ণ, নট আলস্যতা। তো সোজা কথা, এই শব্দটা, এই শব্দগুলো গুরুত্বপূর্ণ, একটু মাথায় রেখে দিও। এই বানানগুলোর দিকে একটু তাকিয়ে রাখেন, এর মধ্যে গুরুত্বপূর্ণ বানান হচ্ছে নিরপরাধ, নিরোগ। একটু খেয়াল করবেন বানানগুলোর দিকে, গুরুত্বপূর্ণ শব্দ। ঠিক আছে, ক্লাসে যদি একটু মনোযোগ দিয়ে শোনা হয়, আমার মনে হয় ক্লাসেই পড়া হয়ে যায়। কিন্তু তোমাদের সমস্যা কি আর বলবো, তোমার মনোযোগ দিয়ে ক্লাস শোনো না। এই বানানগুলোর দিকে তাকালে এখনই তো বানানগুলো হয়ে যায়, বাসায় পড়া লাগে। এইগুলো সব ভুল, ডান পাশেগুলো ঠিক। দেখেন তো, আমরা যে বলি যে শ্রেষ্ঠতর বা শ্রেষ্ঠতম, 100% ভুল। ক্লাসে ভালো স্টুডেন্টকে আমরা বলছি ক্লাসে শ্রেষ্ঠতম
স্টুডেন্ট বা শিক্ষার্থী 100% ভুল। আরে বাবা, শ্রেষ্ঠ মানেই তো সে সবার মধ্যে বেস্ট। আমার আবার ওইটা জোর করে তম বাড়ানোর কি দরকার? পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি আমার দরকার নাই তো। ইংরেজিতে গুড, বেটার, বেস্ট লাগে, বাংলায় লাগে না। বাংলায় শ্রেষ্ঠ শব্দটাই একাই 100। আমি কি বোঝাতে পারছি? থ্যাংক ইউ। এই যে একটা গ্রেট জায়গা, অহরহ ছেলেমেয়েরা এটা ভুল করে। উপরোক্ত বানানটা ভুল, আপনাকে লিখতে হবে উপরযুক্ত, অথবা আপনি এটাও লিখতে পারেন উপরিউক্ত, এটাও লেখা যেতে পারে। কিন্তু ওই যে আপনি লেখেন উপরোক্ত, 100% ভুল। মনে থাকবে ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান। থ্যাংক ইউ। এটা জীবনও পরীক্ষায় প্রশ্ন আসবে না। এই বানানটা ভয়াবহ গুরুত্বপূর্ণ, খাতায় সুন্দর করে লিখে রাখেন। আমি কিন্তু মাত্র একটা অপপ্রয়োগ করলাম। এই গুরুত্বপূর্ণ কখনো ভয়াবহ হয়? ভয়াবহ শব্দটার সাথে গুরুত্বপূর্ণ শব্দটা কি করে হয়? এগুলো ঠিক করে দিতে হবে তো। আমি বললাম বাবা কি ভয়াবহ বিপদ, কি ভয়াবহ অবস্থা, খারাপ অবস্থা। আমি বলছি গুরুত্বপূর্ণ শব্দটা, এখানে ভয়াবহ শব্দটা কেন আসবে? দুরাবস্থা না, শব্দটা হচ্ছে দুরবস্থা। লক্ষ্য করুন, রয়ের পরে আকার হবে না। বারবার বলছি, এই বানানগুলো এইচএসসি থেকে শুরু করে বিসিএস পরীক্ষায় গত 10 বছরে অন্তত 15 থেকে 20 বার আসছে। আমরা বলার তাই বলি, কিন্তু অহরহ ভুল করে আমরা এটা। কথায় কথা বলি না, বাবা দেশের কি দুরবস্থা। নো দুরবস্থা, দুরবস্থা। ঠিক আছে? আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, এইসব নিয়ম পড়তে যাবেন না। নিয়ম পড়তে গেলে মাথা ঘুরবে, শেষে আপনি আমার নিয়ে বদদোয়া করবেন। আর কি পড়াইলো ক্লাসে, কিছু মাথায় ঢোকে না। নিয়মের ধারে কাছে যাবেন না। আপনি শুধু বানানগুলো কোনটা ভুল দেখেন আর ঠিকগুলো দেখে রাখেন। নিয়ম পড়তে যাবেন, মাথায় হ্যাং হয়ে যাবে, ওই পড়তে আর ইচ্ছা করবে না, বইও খুলতে ইচ্ছা করবে না। ঠিক আছে? থ্যাংক ইউ। ইতিপূর্বে না, ইতপূর্বে। আপনি এটাকে এভাবেও লিখতে পারেন। এই মাঝখানে বিসর্গ যদি না দিতে চান, আপনি এভাবে লেখেন, তাতেও খুব একটা সমস্যা হবে না। ইতপূর্বে, তাতেও সমস্যা নেই। কিন্তু এইটা লেখা যাবে না। মনোকষ্ট বানানটার দিকে একটু লক্ষ্য করবেন, গুরুত্বপূর্ণ। এই দুইটা শব্দ খুব গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে দেখেন, মাত্র দেখে আসলাম, ইতিমধ্যে না, ইতোমধ্যে। গত 10 বছরে এইচএসসিতে এই শব্দটা অন্তত 50 বার আসছে। ইতিমধ্যে না রে ভাই, ইতোমধ্যে। ও এটা তো একটু আগে আমি দেখাইছি, এটা আর কি দেখাবো। এই যে একটা বানান দেখেন, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার থেকে এইচএসসি পরীক্ষায় এই প্রশ্নটা গত 10 বছরে অন্তত 100 বার আসছে মনে হয়, বিভিন্ন বোর্ডে। এবং আমরা এটা কেন ভুল করি? ওই যে বাঙালি ভুল উচ্চারণ করে বিধায় সে ভুল লেখে, ভুল বানানে অভ্যস্ত। আমরা উচ্চারণ করি শিরোচ্ছেদ। উচ্চারণ করার সময় আমি করছি শিরোচ্ছেদ, ছয় 100% ভুল। হবে হচ্ছে শিরশ্ছেদ, অর্থাৎ তালব্য স, তারপর হবে স। আবার বলছি ভাই, আমার সাথে উচ্চারণ করো, শিরশ্ছেদ। উচ্চারণ করো, উচ্চারণ করো, শিরশ্ছেদ, নট শিরোচ্ছেদ। আরে বলো না, সমস্যা কি? আজকের পরে এই বানানটা যেন আর ভুল না হয় ভাই। শিরোচ্ছেদ না, শিরশ্ছেদ। এ কিভাবে বানানগুলো হয়েছে এটা তোমার জানার দরকার নেই, এইসব নাটক বাদ, শুধু বানানগুলো দেখো। দুশ্চিন্তা না, দুশ্চিন্তা। আমরা বলি না, এই এত দুশ্চিন্তা করো না। নো দুশ্চিন্তা, দুশ্চিন্তা। প্রায়শ্চিত্ত না, প্রায়শ্চিত্ত। প্রায়শ্চিত্ত।
শিরশ্ছেদ দুশ্চিন্তা। মাথায় থাকবে। এই যে বানানগুলো দেখাচ্ছি ভাই, এগুলো কিন্তু এমনি দেখাচ্ছি না। তোমরা বলো, তোমরা যারা, আচ্ছা আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো, আমি যে বানানগুলো তোমাদের দেখাচ্ছি এগুলো কি যারা একটু বই নাড়াচাড়া করছো তোমরা বলো তো, এই বানানগুলো গুরুত্বপূর্ণ না? এগুলো বারবার পরীক্ষা আসছে না? বলো। বোর্ড প্রশ্ন খুললেই দেখবে এগুলোই আছে, আমি সেগুলো দেখা দিচ্ছি। ওই উল্টা পাল্টা জিনিস দেখানোর লোক আমি না, আর আমার এগুলো পছন্দ না। তাহলে এইগুলো আমি দেখা দিচ্ছি, এটা যেন মনে থাকে। তাহলে আমার কথা হচ্ছে যেগুলো এগুলো বারবার বোর্ডে আসছে, তোমাদের সময় এগুলো আসবে। একজন বলছে বানান থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে কিনা। এই বেটা, আমি যে বলতেছি আমার কথা বিশ্বাস হয় না? বাংলাদেশের যেখানে বাংলায় প্রশ্ন হবে সেখান থেকে 100% প্রশ্ন, সরি, সেখানে বানান থেকে 100% প্রশ্ন থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15টা বাংলায় প্রশ্ন হয়, এ ইউনিট বা বি ইউনিট, বানান থেকে 2-3টা প্রশ্ন থাকে প্রায়। ওকে, ঠিক আছে। মিস্টার মিথুন, আমি যার মধ্যে আছি আপনি তার মধ্যে থাকেন, আপনি অপরাধের মধ্যে এখন ঢোকেন না। থ্যাংক ইউ। নেক্সট। এখান থেকে 35তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসছে। 35th বিসিএস 2015 সালের মার্চ মাসের 8 তারিখ। আমার সব মনে থাকে, বললাম না কম বেশি। বিগত 10 বছর বিসিএস পরীক্ষা কবে কোনটা কোন দিন হয়েছে, অ্যাডমিশন টেস্ট কবে কোনটা কোন দিন হয়েছে, আমার সব মাথার মধ্যে ঢোকানো। এই প্রশ্ন আসছে, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিষ্কার কেন? ওইখানে এই প্রশ্নটা ছিল। আপনাদের খাতায় আমি শর্টকাট করে লিখে দিচ্ছি, সুন্দর করে লিখে রাখেন, চুরি করে লিখে রাখেন। মনে রাখবেন, রস্বইকারের পরে সব সময় মূর্ধন্য ষ হবে। এগুলো আপনাদের বইয়ে লেখা নাই। আবার বলছি, রস্বইকারের পরে মূর্ধন্য ষ হবে। যেমন পরি, রস্বইকার, বহি, রস্বইকার, আবি, রস্বইকার। রস্বইকারের পরে সব সময় মূর্ধন্য ষ হবে, কিন্তু পুরস্কার, পুর, ওয়ের পরে সব সময় হবে দন্ত স। যেমন লক্ষ্য করুন, পুরস্কার, দেখেন তো, আমি আপনাদের ক্লাসে মনে হয় বলেছি, এটা কখন কোন ক্লাসে বলি মনে থাকে না, তবে বলার কথা, যে কোনো ব্যঞ্জন বর্ণের সাথে একটা অ থাকে। ভাই এত কিছু বোঝার দরকার নাই। পুরস্কার বানানে দন্তস্বা, পরিষ্কার বানানে মূর্ধন্যস্বা, শেষ। মারুফ বলতেছে, ভাই আপনি বিসিএস এক্সাম দিছিলেন? ওরে বাবা রে, মানুষ দেখে মনে হয় না, না যে এ লোক বিসিএস পরীক্ষা দিতে পারে নাকি। ঠিক আছে। এই যে রাফিয়া বলতেছে হায়াত মাহবুব স্যারের পুরনো বই হলে হবে কিনা, 100% হবে রে ভাই, 100% হবে, কেন হবে না? পুরনো বই যাতে। এই যে নমস্কার, ময়ের পরে কি আছে? অ। নমস্কার দিচ্ছ, ভালো কথা, নমস্কার বানানটা ভুল করছো, জানা, তাহলে নমস্কার দিয়ে কোনো লাভ নেই। বাচস্পতি, চ এর পরে অ রয়েছে, দন্তস্ব হবে। ভাস্কর, ভয়ের পরে আকার বা অ যাই হোক একটা আছে, দন্তস্ব হবে। তাসমিয়া বলছে এগুলোর মধ্যে ব্যতিক্রম নিয়ম আছে কিনা। ভাই তুমি আগে ব্যতিক্রম নিয়ে চিন্তা করতেছো কেন ভাই? তুমি এখন আপাতত এইটা নিয়ে চিন্তা করো না ভাইয়া, ব্যতিক্রম নিয়ে চিন্তার কিছু নাই ভাই, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, এটা নিয়ে চিন্তা করো। থ্যাংক ইউ।
এই বানানগুলোর দিকে তাকিয়ে দেখেন। ওকে, রোদেলা বলছি ইংরেজি শব্দে কি কোনো দন্তন্য বসে না? আমি বলেছি ইংরেজি শব্দেই মূর্ধন্য বসবে না, অবশ্যই দন্তন্য বসবে ভাইয়া, আমি এটাই বলেছি। দেখছো আমি কমেন্ট বক্স কেন অন করে দেই না? উল্টা পাল্টা বিভিন্ন প্রশ্ন করে আমার মাথায় নষ্ট হয়ে যায়। আমি ক্লাসের শেষে এই জন্য 5 মিনিট রাখি, যত পারো সেখানে প্রশ্ন করবা। আরেকটা কাজ করবা, তোমরা গ্রুপে কত অ্যাক্টিভ, বিভিন্ন গ্রুপে তোমরা একটু আমাদের শিখো শিখবো জিতবো গ্রুপে তোমাদের যে কোনো কনফিউশন থাকলে ভাইয়া সেখানে বলবা, ঠিক আছে? দেখবা যে সাথে সাথে না হোক একটু পরে হলো রিপ্লাই করে দিচ্ছি, ঠিক আছে ভাই? একটু কনফিউশন পড়তে বসে যখনই হবে সাথে সাথে জানাবা। এই বানানটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় শতবার এসেছে, এসএসসি পরীক্ষায়, এইচএসসি পরীক্ষায় তো অনেকবার এসেছে। নিশিথিনি বানানটা কতবার এসেছে তার ঠিক নাই। বানানটার দিকে লক্ষ্য রাখেন। এটা একটা শর্টকাট করা যায় এভাবে, দেখো তো, 1 2 1 2 নি শি থি নি। আকাঙ্ক্ষা বানানের দিকে লক্ষ্য রাখেন। মহা গুরুত্বপূর্ণ একটা শব্দ। এই যে একটা গ্রেট মিস্টেক শব্দ এখানে আছে। ওহ কি সুন্দর সুন্দর শব্দ। সত্যি কথা বলতে আমারই পড়তে ইচ্ছা করছে এসব শব্দ, হ্যাঁ? আমি যদি তোমাদের মধ্যে ক্লাসে থাকতাম, তোমাদের এসব ভাল লাগে না আমি জানি, কিন্তু তোমাদের ভালো লাগার কথাও না, কেননা বাংলাকে তোমরা ভিতর থেকে নিতে পারো না। কিন্তু দেখো এই বানানগুলো ভুল করার মতো প্রশ্ন বানান। আমরা বলি ন্যূনতম, 100% ভুল বলি। মনে রাখতে হবে শব্দটা হচ্ছে ন্যূনতম, ন্যূন না, শব্দটা হচ্ছে ন্যূন। বিভীষিকা 1 2 1, এইভাবে মনে রাখেন। প্রথমে হ্রস্বইকার, তারপর দীর্ঘইকার, তারপরে হ্রস্বইকার। বাল্মীকি বানানটা বাংলাদেশের বিভিন্ন চাকরি বাকরির পরীক্ষায় অন্তত 10 বছরে শতবার আসছে এই বানানটা, বিশেষ করে ব্যাংকের পরীক্ষায় এই প্রশ্ন বা এই বানানগুলো দেখা যায়। বিনা পানি ভুল করার মতো শব্দ। বিনা পানি বলতে সরস্বতীকে বোঝানো হয়। সরস্বতী বানানটা মহা গুরুত্বপূর্ণ আপনার পরীক্ষার জন্য। থ্যাংক ইউ। মনীষী বানানটার দিকে লক্ষ্য করুন, সমীচীন বানানটার দিকে লক্ষ্য করুন, মুমূর্ষু বানানটার দিকে তাকান। মুমূর্ষু শব্দটা গত 10 বছর অন্তত 100 বার আসছে বিভিন্ন পরীক্ষা। 1 2 1, মুমূর্ষু, নট মুমূর্ষু। বারবার বলছি, দিস স্পেলিং are very important for your upcoming any types of exam, not only for HSC but also all the competitive exams. এবং বানানের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে একবার যদি ভাই এটা পড়ে কমপ্লিট করে রাখতে পারো, ভবিষ্যতে সারা জীবন এই দিয়ে কাজ চলবে। ওকে, সো ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান, আমি এখন যে এতক্ষণ বকবক করলাম, এবার একটু আপনারা বকবক করেন। আমি এবার কমেন্ট বক্সটা অন করে দিচ্ছি। আপনারা মনের খুশিতে আমি এখন কয়েকটা বোর্ডের প্রশ্ন আপনাদের সামনে দিচ্ছি। এই প্রত্যেকটা বোর্ড প্রশ্নের উত্তর কি হবে কাইন্ডলি একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। প্রথম প্রশ্ন, তিনি সস্ত্রীক নিউ মার্কেট গিয়েছেন। এটা বোর্ডে আসা প্রশ্ন। এটার উত্তর কি হবে সেটা আপনি এখানে লিখে রাখেন। সোয়া বলছে বাল্মীকি মানে কি? পৃথিবীতে 4টা জাত মহাকাব্য রয়েছে, রামায়ণ, মহাভারত, ইলিয়াড এবং ওডিসি। এই রামায়ণের যিনি রচয়িতা তার নাম হচ্ছে বাল্মীকি। এটা নিয়ে অনেক কাহিনী আছে, আমি বেশি কাহিনীতে যাচ্ছি না, বুঝতে পেরেছেন? হিন্দু ধর্মাবলম্বীরা মহাভারত এবং রামায়ণকে ধর্মীয় গ্রন্থ হিসেবে বিবেচনা করে থাকেন। এখন এটা ধর্মীয় গ্রন্থ কি না আমরা ওই আলোচনায় যাব না। আমাদের মনে রাখতে হবে এটা একটা মহাকাব্য।
এটা মহাকাব্য, তারপরে কেউ তার বিশ্বাসের জায়গা থেকে যদি এটা মনে করে ধর্মীয় গ্রন্থ, সে করুক, তাকে আমরা কোনোভাবে ডিসঅনার করব না। কিন্তু মনে রাখতে হবে সবার আগে এটা হচ্ছে একটা মহাকাব্য, এবং পৃথিবীতে এই ধরনের মহাকাব্য রয়েছে হাতে গোনা মাত্র 4টা। বুঝতে পারছেন তাহলে এটা কি বই? তো যাই হোক, ছোঁয়ার উত্তরটা দিয়ে দিলাম। এবার আপনি বোর্ডের প্রশ্নটা একটু আমাকে উত্তর করে দেন দ্রুত। থ্যাংক ইউ মেহজাবিন, তারিফুল, সঞ্জিদা থ্যাংক ইউ, আরে আফিফ থ্যাংক ইউ, সুমায়া থ্যাংকস, আফরুজা থ্যাংকস। অন্তত বানানটা তো ঠিক করে দাও রে ভাই, পুরো লাইনটা না লেখো, বানানটা ঠিক করে দাও। থ্যাংক ইউ। এই যে তোমরা বস, আসলে তোমাদেরকে যত যাই বলি, তোমরা দিন শেষে অনেক ভালো স্টুডেন্ট, বুঝতে পারছো? থ্যাংক ইউ, উত্তর কারেক্ট হয়েছে সবার। আজকে ক্লাসের শুরুর দিকে বলছিলাম, সপরিবার সস্ত্রীক এই ধরনের শব্দে কখনোই দন্তস্বর নিচে ব হয় না। ঠিক আছে, থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন, তিনি দলিলে স্বাক্ষর করেছেন। অনেক সময় নিয়ে এটা বুঝিয়ে দিয়েছিলাম, এবার আমাকে বুঝিয়ে দেন এটার উত্তর কি হবে। কত সুন্দর একটা প্রশ্ন, আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিলাম যে সিগনেচার বা স্বাক্ষর বানানে সবসময় দন্তস্বরের নিচে ব হবে, আর অন্য যে স্বাক্ষর, ওই স্বাক্ষর মানে হচ্ছে অক্ষর জ্ঞান সম্পন্ন মানুষ। নেক্সট কোয়েশ্চেন ফর ইউ। 1782 সনে নুরুল দিনের ডাকে কৃষকরা জেগে উঠেছিল, এখানে ভুলটা কোথায়? আপনি একটু ঠিক করে দেন। থ্যাংক ইউ শ্রাবন্তী, সেজুতি, জাফরিন, ফারহানা, রিদি, আবির, রামিম, রিফাত, অভি, মমো, উম্মে হাবিবা, রায়হান, মইনুল। আর পারতেছি না পড়তে ভাই। থ্যাংক ইউ এভরিবডি। আসলে সবাই নাম পড়তে গেলে ক্লাস তো আর শেষ হবে না, বুঝতে পারছো? থ্যাংকস ভাই। আমি বলেছিলাম, আরেকবার বলছি, বাংলা এবং হিজরি সালের ক্ষেত্রে আমরা ব্যবহার করব সন, আর সব জায়গায় সাল। তো 1782 এটা একটা ইংরেজি সাল, দ্যাটস এটা। ওকে, থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন, মহারাজা সভাগৃহে প্রবেশ করলেন। বাহ বাহ বাহ। এখন তো আর দেশে মহারাজা নেই, এখন হচ্ছে মহারাজা মহারানী সব দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিরা। তাও দেখুন আমরা একটু উত্তর করি। আনসার প্লিজ এভরিবডি। থ্যাংক ইউ। মহারাজা সভাগৃহে না ভাই, মহারাজা সভা কক্ষে প্রবেশ করলেন। না, সভাগৃহ এটা কখনো হয়? সভা কক্ষ। থ্যাংক ইউ।
এ মামলার সাক্ষ্যকে আমি চাই। এই প্রশ্নের উত্তরটা আমরা ঠিক করে ফেলি। এগুলো কিন্তু সব বোর্ডের প্রশ্ন, বুঝতে পারছো ভাইয়েরা? এটা শুধু দেওয়ার তাই দেওয়া না, বোর্ডের প্রশ্ন। প্লিজ আনসার এভরিবডি। খুবই সহজ প্রশ্ন। এ মামলার সাক্ষ্যকে না, শব্দটা হচ্ছে সাক্ষীকে আমি চাই। আর সাক্ষী যেটা বলে সেটাই সাক্ষ্য দাও। চোরটাকে পূর্ণচন্দ্র দিয়ে বিদায় করো। ওরে বাবা! পূর্ণচন্দ্র সে আবার কি? এসো এসো আমার ঘরে এসো, আমার ঘরে। পূর্ণচন্দ্র বলে কোনো শব্দ নেই, শব্দটা হচ্ছে অর্ধচন্দ্র। অর্ধচন্দ্র মানে কি? অর্ধচন্দ্র এটা হচ্ছে একটা বাগধারা। এটার মানে হচ্ছে গলা ধাক্কা দেওয়া। ওকে, থ্যাংক ইউ। সবিনয় পূর্বক নিবেদন করি। চলুন আমরা এটা একটু উত্তর করে আসি। আচ্ছা, আপনারা এর আগেরটা বুঝতে পারেননি? চোরটাকে গলা ধাক্কা দিয়ে বিদায় করো, তাই বলছে। তো গলা ধাক্কা না বলে এখানে একটা বাগধারা ব্যবহার করা হয়েছে এবং সেই বাগধারাটা এখানে ভুল প্রয়োগ করা হয়েছিল। আমরা সেই ভুল প্রয়োগটাকে শুদ্ধ করে দিলাম। ঠিক আছে? থ্যাংক ইউ। শাহেদ আহমেদ আপাতত পড়লে হবে। সবিনয় পূর্বক নিবেদন করি। উত্তর করেন। থ্যাংক ইউ। সবিনয় পূর্বক ভুল, আমরা বলতে পারি বিনয় পূর্বক। আমরা বলি সবিনয় নিবেদন করো, 100% ভুল। বিনয় পূর্বক। ঠিক আছে, নেক্সট। সময় বড় সংক্ষেপ। মনে হচ্ছে এর মধ্যে কোনো ভুল নাই, কিন্তু এর মধ্যে ভুল আছে। বের করতে পারো কিনা দেখো তো। ওকে, আমরা বলি এটা, কিন্তু বাস্তবে সময় অতি সংক্ষেপ বা সময় খুব সংক্ষেপ। সময় বড় সংক্ষেপ, আসলে এটা আমরা বলি, কিন্তু আসলে এটা বলা উচিত না। ঠিক আছে, এই আর কি। নেক্সট। শরীর অসুস্থের জন্য আসতে পারবো না। ভালো কথা, আসতে পারবো না ভালো কথা, কিন্তু তুমি বানান ভুল করেছো কেন? বানানটা ঠিক করে লিখি।
শরীর অসুস্থের জন্য না, শারীরিক অসুস্থতার জন্য বা শুধু অসুস্থতার জন্য আসতে পারবো না। অসুস্থ বানানটা একটু দয়া করে আপনারা লক্ষ্য করবেন। বানানটা কিন্তু কি বলবো, এটা ভুল করার মতো বানান। ঠিক আছে? এটা অবশ্যই ভুল করার মতো একটা বানান। নেক্সট, সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম। বাহ! আপনারা মনে রাখবেন, বাগধারা এবং প্রবাদ প্রবচন এগুলো পৃথিবীর যে কোনো ভাষার একটা সম্পদ। মনের ভুলেও এইগুলো কখনোই চেঞ্জ করতে যাবেন না। যা পড়েছেন, যা সারা জীবন দেখেছেন, সেটাই উত্তর হবে। বাগধারা, যেমন একটু আগে আমরা কি বলে আসলাম, একটা যেন বাগধারা পড়লাম না, কি ওই যে চোরটাকে গলা ধাক্কা দেওয়া, তো ওখানে যা আছে অর্ধচন্দ্র, তোমাকে ওটাই বলতে হবে, অন্য কিছু দিলে হবে না ভাই। অর্থাৎ যা আছে বইয়ে তুমি তাই বলবা, তাই লিখবা, এর বাইরে কিছু লিখবা না। ঠিক আছে? সো সারা জীবন ভূতের মজুরি না রে ভাই। আমরা সারা জীবন দেখবা যে আমাদের বাড়িতে, ওই গ্রামে অনেকেই বলে রে, সারা জীবন ভূতের বেগার খেটে মরলাম, কিছুই পেলাম না। অর্থাৎ সারা জীবন শুধু কষ্টই করে গেলাম, আর কিছু পেলাম না। ভূতের বেগার, নট ভূতের মজুরি। তাহলে দেখো ভাই, এই বাগধারাটা এটাই, ভূতের বেগার খাটা। এখন তুমি যদি এখানে ভূতের জায়গায় মনে করো জিন লেখো, আর বেগারের জায়গায় তুমি লেখো মজুরি, তাহলে তো হবে না। যেটা আছে সেটা। এবং পৃথিবীর প্রত্যেকটা ভাষার এই যে বাগধারা বা প্রবাদ প্রবচন, যেটাকে আমরা ইডিয়ম ফ্রেজ বলি, বাগধারা হচ্ছে প্রভার্ব, এগুলো হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা ভাষার একটা, পৃথিবীর প্রত্যেকটা ভাষা এটা আছে। and these are called the resource of that language. এটা ওই ভাষার একটা সম্পদ। সুবান একটা প্রশ্ন অনেকক্ষণ ধরে বলছে, সাল সনের ক্ষেত্রে প্রশ্নে বাংলা সাল বোঝাচ্ছে নাকি ইংরেজি সাল। এটা একটা কঠিন প্রশ্ন করেছেন আপনি। তবে এক্ষেত্রে আমার ব্যক্তিগত পরামর্শ, অনেক পুরনো সাল যদি হয়, 1500 সালের আগে, তাহলে আপনি ওটা ধরে নিয়েন যে এটা বাংলা সনই বোঝাচ্ছে। আর 1500 সালের পরে যদি কিছু হয়, আপনি সালই ধরে নিন। আসলে সত্যি কথা বলতে এটা বলার তাই বললাম, বাস্তবে এটা যে বাস্তবসম্মত তা না, তবে আমরা আপাতত ধরে নিতে পারি। থ্যাংক ইউ। সো ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা দেখতে দেখতে হচ্ছে ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবং ক্লাসের শুরুতে বলেছিলাম, আরেকবার বলছি, গত সপ্তাহে প্রয়োগ অপপ্রয়োগ নিয়ে আমরা ক্লাস করেছি, কাজ করেছি। এ সপ্তাহে প্রয়োগ অপপ্রয়োগের আরেকটা ক্লাস ছিল, সেটাও শেষ করলাম। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, এটার উপর বেসিস করে 5 তারিখে একটা পরীক্ষা আছে। 5 তারিখ এবং 6 তারিখ অবশ্যই আপনারা পরীক্ষাটা দিবেন। পরীক্ষায় আপনার ভুল হতে পারে, খারাপ হতে পারে, তাতে কিচ্ছুই যায় আসে না। ভুল হোক না, তুমি ফার্স্ট হলে তাতে কি যায় আসে? জীবনে একদিন লাস্ট হও, কোনো সমস্যা নেই। বাবা মা বকা দেবে, আরে বকা শোনো না, কি যায় আসে? বাট অ্যাটেন্ডিং দ্য এক্সামিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট ফর ইউ। তোমাদের সমস্যা হচ্ছে প্রত্যেকটা এক্সামে তোমরা ফার্স্ট হতে চাও। যেমন আজকে ক্লাসের শুরুতে বলেছিলাম, সরি ক্লাসের এক ফাঁকে বলছি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাংলা বা ইংরেজি থেকে প্রশ্ন এসেছে। তোমাদের সমস্যা হচ্ছে তুমি ওই 15 পেতে চাও। নো, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। ওকে, আগে তুমি অল্প অল্প করে শুরু করো, আগে পাস করার বাউন্ডারিটা ক্রস করো। 5 হচ্ছে পাস মার্ক, 5 থেকে 7, 7-এর থেকে 10-এ ওঠো। একবারে 15 পাওয়ার দরকার নাই। খ্রিস্টাব্দ নাকি সাল লিখবো, রিফাত ভালো কথা বলেছো ভাই, সাল লেখো, এখন সালই চল। সোয়া এই বানানটা এক এক বই এক একটা লেখা আছে, তোমার বইয়ে যেটা লেখা আছে তুমি সেটাই লিখো, সমস্যা নেই। কঙ্কনা বলছে আজকে ক্লাসটা ভালো লাগছে। আরে ক্লাস খুব একটা ভালো হয়নি, তুমি এমনি বলছো। আমার ভালো লাগে যে তোমরা বাংলার মতো এই বিরক্তিকর সাবজেক্টে ক্লাসে থাকো, এটাই ভালো লাগে। ইটস এ ভেরি প্লেজার ফর মি। আর ওই যে একটা কথা বলি, যে ক্লাসের শেষে জাস্ট বাসায় 10টা মিনিট সময় দিয়ে হয়ে যাবে। হ্যাঁ জান্নাতি, শেষ করব।
সো আজকের ক্লাস নিয়ে কারো কোথাও কি আর কিছু বলার আছে? একটু পরেই অনেক জায়গায় আজান দিবে। একটু পরে আমি একবারে শেষ করে দিচ্ছি এখন। থ্যাংক ইউ তরিফুল। ইয়েস। ভাইয়া রিটেন পার্ট কি পড়ানো হবে? শাহেদ বলছে, "ভাই রিটেন পর্যন্ত একটু সময় দাও ভাই। সবকিছু নিয়ে কথা বলা হবে। তুমি এটা ভেবো না যে রিটেন নিয়ে কিছু বলা হবে না। All will be completed with the passage of time. Just take a time please." গান বলার কথা ছিল না, গান গাওয়ার কথা ছিল। ঠিক আছে, গান গাওয়া যাবে ভাই, সমস্যা নাই। আজকে তো আর আপাতত সময় নেই। আমরা পরের দিন সময় করে গান গাবো, সমস্যা। থ্যাংক ইউ। সো আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয়শ্রী থ্যাংকস, মেহজাবিন থ্যাংকস, সীমা থ্যাংক ইউ। সো আজকে তাহলে এই পর্যন্তই। সবাই আশা করছি বাসায় আরেকটু সময় দিবে টপিকে এবং অবশ্যই এক্সামে কিন্তু অ্যাটেন্ড করবা। ঠিক আছে? আমি চিন্তা ভাবনা করছি তোমরা কে কয়জন এক্সাম দাও এটা একটু দেখব। ঠিক আছে? মার্কস দেখবো না, বাট দেখবো যে কে এক্সামে আসছো। কারণ আমার কাছে মার্কস কোনো ব্যাপার না। ঠিক আছে? সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো ভাইয়েরা। আশা করছি পরবর্তী দিন আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবার জন্য শুভকামনা থাকলো। অসংখ্য ধন্যবাদ।